ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারের কিছু নোটিশ দেখার পর আমরা সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে সুপ্রিম কোর্টে কেস হারা নিয়ে দোষারোপ করার প্রক্রিয়া শুরু করেছি। তো প্রথমেই বলি, দোষারোপটা যাদের বিরুদ্ধে হচ্ছে STEA অর্থাৎ সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। প্রথমেই বলি, এই সংগঠনের আমি কোনো সদস্য নই, কাজেই ওনাদের হয়ে বলা বা না বলা এটা আমার বিষয় নয়, সত্যটা তুলে ধরা আমার কাজ। তো শেষ থেকে আমি শুরু করছি। টেনসি মামলায় যে সুপ্রিম কোর্টে হার হয়েছিল, তারপর কিন্তু এখনও এই সংগঠন হাত গুটিয়ে বসে নেই। অলরেডি গত 1 ডিসেম্বর 2024 সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, যার ডায়েরি নাম্বার 56071। কাজে রিভিউ পিটিশন কিন্তু দাখিল করা হয়েছে, অর্থাৎ যে জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছে সেটাকে রিভিউ করার প্রেয়ার করা হয়েছে। এটা হচ্ছে প্রথম ঘটনা। এবার আমি যে জায়গাটা যাব, যে যদি সুপ্রিম কোর্টে হারতো তাহলে কি হতো। কলকাতা হাইকোর্টের রায় ছিল, সেখানেও যদি না হারতো তাহলে কি হতো, বা হারার জন্য কি হচ্ছে, একটু যদি বিষয়টা দেখা হয় তাহলে আমার মনে হয় এই দোষারোপের প্রক্রিয়াটা বন্ধ হবে। দেখুন, স্কুল সার্ভিস কমিশন প্রথমে মিউচুয়াল ট্রান্সফার, তারপর জেনারেল ট্রান্সফার, তারপর 2017 সালে 10C রুল নিয়ে আসে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার। এবং সেই যে ট্রান্সফার তার সাপেক্ষে কিন্তু 2019, 20, 21, 22 বিভিন্ন সালে কিন্তু এই ট্রান্সফার টুকটাক করে চলছিল, তখন অতটা কারোর নজরে আসেনি। এবং এই ট্রান্সফারটা 2017 সালে চালু করার ফলে তো তার পরবর্তী ক্ষেত্রে আপনারাও দেখে থাকবেন, শিক্ষাকর্মীদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে পরিষ্কার লেখা থাকতো যে এই সার্ভিসটা ট্রান্সফারেবল। কিন্তু তার আগে যারা এমসির মারফত অ্যাপয়েন্টেড তাদের কিন্তু এমন কিছু লেখা ছিল না যে তাদের সার্ভিসটা ট্রান্সফারেবল। তো কাজেই 2017 আগে পরের একটা কিন্তু বিষয় ছিল, যেটা সুপ্রিম কোর্টে মান্যতা পায়নি, সেটা আমি পরে আসছি। এবার তাহলে ট্রান্সফার কিন্তু হচ্ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার। এইবার সমস্যাটা কোন জায়গায় হলো, আগে সমস্যাটা বুঝতে হবে। জেনারেল ট্রান্সফার হওয়ার জন্য মূলত যেটা হলো, গ্রামের দিকের স্কুলে শিক্ষক খালি হতে শুরু করলো, শহরের দিকে শিক্ষক এক্সেস হতে শুরু করলো। এবং এই অভিযোগ আপনারাও অনেক সময় আমি দেখেছি, বিশেষ করে যারা গ্রামের দিকের শিক্ষক শিক্ষিকা, সোশ্যাল মিডিয়াতে আপনারা সরব হয়েছিলেন এই ধরনের ট্রান্সফারের বিরুদ্ধে। তো এইটাকে কেন্দ্র করে কিন্তু কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু একটা জাজমেন্ট পাস করেছিলেন, রাজ্যকে নির্দেশ দিয়েছিল যে এটা হতে পারে না, অর্থাৎ এক জায়গায় টিচার বেশি, এক জায়গায় ছাত্র বেশি, এই জিনিসটা হতে পারে না। এটাকে র্যাশনালাইজেশন করতে হবে, PTR অর্থাৎ পিউপিল টিচার্স রেশিও বা ছাত্র শিক্ষক অনুপাতটাকে ঠিক করতে হবে, এবং তার জন্য নীতি নির্ধারণ করতে হবে। তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন রাজ্যকে। রাজ্য সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে গত 10ই ফেব্রুয়ারি 2023 একটি নির্দেশিকা পাবলিশ করেছিল টেনসিকে সামনে রেখে, যেটা আপনাদের অনেকের মনে থাকবে, যেখানে বলা হয়েছিল বয়স্ক যাদের রিটায়ারমেন্ট আর কিছুদিন পরই আছে, বা যাদের মহিলাদের সন্তানের বয়স কম, বা যারা প্রতিবন্ধী, এনাদেরকে পরে ট্রান্সফার করতে হবে। আগে ট্রান্সফার করতে হবে যারা সদ্য কাজে জয়েন করেছে, জুনিয়র টিচার সার্ভিস লেন্থের দৃষ্টিভঙ্গিতে, তাদেরকে আগে ট্রান্সফার করতে হবে। এবং সেখানে এটাও বলা ছিল যে হোম সার্কেল, হোম ডিস্ট্রিক্ট, এই সমস্ত বিষয়গুলিকে লক্ষ্য নজর দিতে। তো সেই কিন্তু নির্দেশ আসে। তো ইন দ্য মিন টাইম প্রথম কিন্তু এই মামলাটা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্ট তো অনেক পরের কথা, কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। সেই কলকাতা হাইকোর্ট আপনার যেটা জাজমেন্ট দিয়েছিল 27 জুলাই 2023। এবং একটা কথা মনে রাখতে হবে, 27 জুলাই 2023 যে জাজমেন্ট কপি যদি আপনারা দেখেন, সেখানে প্রায় 150 জন কিন্তু ইন্ডিভিজুয়াল পিটিশনার ছিল। তাদের মধ্যে সংগঠন হিসাবে একটি সংগঠন ছিল STEA, এবং এই সংগঠন ছাড়াও কিন্তু প্রায় 150 জন ইন্ডিভিজুয়াল পিটিশনার কিন্তু কলকাতা হাইকোর্টে এই মামলা করেছিল। প্রত্যেকের পরাজয় হয়েছিল। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল টেনসিকে আলট্রা ভাইরাস ঘোষণা করেনি, অর্থাৎ টেনসি উইদিন দি রুল, অর্থাৎ নিয়ম বহির্ভূত নয়, বা সোজা কথায় টেনসিকে বৈধতা দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেখানে কিন্তু মামলাটা একা STA লড়েনি, প্রায় 150 জন আরও ইন্ডিভিজুয়াল পিটিশনার ছিল। তো সেই মামলাতে তো হারলো, তার আগে তো রাজ্য টেনসি চালু করে দিয়েছে, সেই চালুর বিরুদ্ধে গিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হলো। যদি মামলা না হতো তাহলে টেনসি যেমন চলছিল চলতো, অনেকদিন আগেই এটা শুরু হয়ে যেত। এবং একটা লিস্ট তখন বের হয়েছিল, সেটা মামলা হওয়ার ফলে স্টে পড়েছিল, সেটাও আপনারা জানেন, উইথড্র করা হয়। তো এই সমস্ত অনেক ঘটনা ঘটেছিল। এবার কলকাতা হাইকোর্টে হেরে যাবার পর তখনও কিন্তু সেই সংগঠন বসে থাকেনি, তারা কিন্তু
ওই যে ইন্ডিভিজুয়াল পিটিশনারদের ম্যাক্সিমামটা তখন ওই সংগঠনের ছত্রছায়ায় এসে যৌথভাবে সুপ্রিম কোর্টে কিন্তু ওই জাজমেন্টের বিরুদ্ধে এসএলপি দাখিল করেছিল বা ওই জাজমেন্টের বিচার চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল। দুর্ভাগ্য সুপ্রিম কোর্টেও তাদের পরাজয় হয়েছে। এখন যারা মামলা করেছেন তারা তো আর লয়ের বই নিয়ে কোর্টের ভেতরে গিয়ে মামলা লড়বেন না, মামলা লড়বেন আইনজীবী। সেখানে 2017 সালের আগে যারা চাকরিতে জয়েন করেছে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হওয়া উচিত নয়, যেহেতু 17তে টেনসি মামলা টেনসি নিয়মটা চালু হয়। এ সমস্ত বিষয় তিনি তুলে ধরেছিলেন যিনি আইনজীবী ছিলেন, কিন্তু জয় হয়নি সুপ্রিম কোর্টে। এবং এছাড়াও কিন্তু আরও বেশ কিছু ইন্ডিভিজুয়াল পিটিশনারও কিন্তু সুপ্রিম কোর্টে ছিল, শুধু STEA নয়। তো অলিখিতভাবে কোনো সংগঠনও তার সাথে যুক্ত থাকতে পারে, সেটা লিখিত নেই বলে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তো কাজেই সুপ্রিম কোর্টে হার হয়েছে এটা জানি, কিন্তু সেই হারের পর এখনও তারা বসে নেই, রিভিউ পিটিশন দাখিল করেছে। এবার আমি যেটা বলছিলাম, যদি সুপ্রিম কোর্টে মামলাটা না যেত তাহলে কলকাতা হাইকোর্টে তো সবাই হেরেছিল, তাহলে টেনসি যেমন চালু ছিল চালু হতো। যদি কলকাতা হাইকোর্টে মামলা না হতো তাহলে টেনসি যেমন চালু ছিল চালু হতো। এখন সেটাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা কিছু মানুষ বা কোনো সংগঠন করেছে হাইকোর্টে, তারা জিততে পারেননি, সুপ্রিম কোর্টে গেছেন, জেতার সম্ভাবনা ছিল। আইনজীবী সেভাবে হয়তো বিষয়টাকে তুলে ধরতে পারেননি বা পেরেছিলেন, বিচারকের দৃষ্টিভঙ্গিতে সেটা হয়তো তেমনটা যুক্তিগ্রাহ্য মনে হয়নি, যে কারণে তারা সুপ্রিম কোর্টেও হেরেছেন। কাজে সুপ্রিম কোর্টে হেরেছে বলে টেনসি চালু হলো, এই ভাবনাটা থেকে সরে আসুন। তার কারণ কলকাতা হাইকোর্টেও এই মামলায় হার হয়েছিল, আর যদি কলকাতা হাইকোর্টে হার না হতো তার আগেই কিন্তু টেনসি চালু হয়ে গেছে। অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর নির্দেশে টেনসি নতুন করে নিয়ম করে টেনসি কিন্তু চালু হয়ে গেছিল। কাজে টেনসি সুপ্রিম কোর্টে হারের ফলে চালু হয়েছে, এটা কোনো মতেই কিন্তু মানা সম্ভব নয়। এই ভুল ধারণা থেকে আপনারা শিক্ষিত সমাজ, এখান থেকে অন্তত আপনারা বেরিয়ে আসুন। সুপ্রিম কোর্টে হারার ফলে টেনসি চালু হয়নি, টেনসি আগে থেকেই চালু হয়েছিল। সেটাকে রোখার চেষ্টা কিছু মানুষ কিছু সংগঠন করেছিল, তারা জিততে পারেননি। ঠিক আছে, তারা জিততে পারেননি বলেই টেনসি চালু হলো, আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার চালু হচ্ছে বা চালু হয়েছে, এইটা কিন্তু ঠিক নয়। এই জায়গা থেকে আমার মনে হয় শিক্ষিত সমাজের যথেষ্ট মন্তব্য করার আগে যত্নবান হওয়া উচিত। এই বিষয়টা আমি তুলে ধরলাম, এরপর আপনাদের যা মনে হয় আপনারা ভিডিওতে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।